আজকের ইকোনমিক্স ক্লাসের টপিক হলো এগ্রিকালচারাল ইকোনমি বা কৃষি অর্থনীতি। এর আগের ক্লাসে আমি তোমাদের সবুজ বিপ্লব পড়িয়েছিলাম, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন পড়িয়েছিলাম এবং বলেছিলাম পরের ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমি তোমাদের সবুজ বিপ্লবের ফলাফল নিয়ে আলোচনা করব। তাই আজকে আমি ক্লাস শুরু করছি সবুজ বিপ্লবের ফলাফল দিয়ে বা এফেক্টস অফ গ্রিন রেভলিউশন দিয়ে। সবুজ বিপ্লবের ফলে কি হয়েছিল? প্রথমে সবুজ বিপ্লবের ফলে উৎপাদন অনেক গুণ বেড়েছিল। এই প্রযুক্তি মানে নতুন প্রযুক্তি গ্রহণ করার ফলে মোট উৎপাদন অনেক গুণ বেড়েছে। তবে নতুন প্রযুক্তির সুফল গম উৎপাদনের ক্ষেত্রে যতটা লক্ষ্য করা গেছে, ধান উৎপাদনের ক্ষেত্রে ততটা লক্ষ্য করা যায়নি। তাছাড়া ডাল, তৈলবীজ, জোয়ার, বাজরা প্রভৃতি শস্যের ক্ষেত্রেও উৎপাদনশীলতা ততটা বাড়েনি। আখ, তুলো, পাট জাতীয় শস্যের ক্ষেত্রেও উৎপাদন সেভাবে বাড়েনি। উৎপাদন কেন আশানুরূপ বাড়েনি তার কারণ হিসেবে কি বলা যায় যে অনেক ক্ষেত্রে উপযুক্ত বীজ ব্যবহার করা হয়নি, আবার অনেক ক্ষেত্রে চাষিরা বিভিন্ন উপাদান নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করতে পারেনি, যেমন জলের অভাবে সার প্রয়োগ করা যায়নি বা বাজারে সারের অভাব থাকায় পর্যাপ্ত সার প্রয়োগ করা হয়নি। তাছাড়া ভারতের সব রাজ্যে এই প্রযুক্তি সমানভাবে প্রয়োগ করা হয়নি। দ্বিতীয়ত কি, কর্মসংস্থানের উপর প্রভাব অনিশ্চিত। নতুন প্রযুক্তির ফলে কর্মসংস্থান বেড়েছে না কমেছে তা নির্দিষ্ট করে বলা যায় না। একদিকে সারা বছরে একাধিকবার ফসল ফলানোর জন্য শ্রমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে আগাছাগুলি একাধিকবার নিড়ানি দিতে হয়, কারণ আগাছা সার শুষে নেয়। একাধিকবার নিড়ানি দেওয়ার জন্য বেশি শ্রমের দরকার। আবার অন্যদিকে নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে কৃষিতে যন্ত্রের ব্যবহার বেড়েছে, ফলে কর্মসংস্থান কিছুটা কমেও যাচ্ছে। যন্ত্রের ব্যবহারের ফলে কর্মসংস্থান কিছুটা কমেছে। তার ফলে নতুন প্রযুক্তি ব্যবহার করার জন্য মোট কর্মসংস্থান বাড়বে না কমবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, বা নতুন প্রযুক্তি ব্যবহার করার জন্য কর্মসংস্থান বেড়েছে না কমেছে তা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। তারপর দেখো কি আছে, নেক্সট পয়েন্ট কি আছে, বড় চাষি বেশি সুফল ভোগ করেছে। নতুন প্রযুক্তির সুফল বড় চাষিরা বেশি করে ভোগ করেছে। নতুন প্রযুক্তি ব্যয়সাধ্য বলে ছোট চাষি নতুন প্রযুক্তির সুফল গ্রহণ করতে পারেনি। এর ফলে নতুন প্রযুক্তি প্রবর্তিত হওয়ায় গ্রামাঞ্চলে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সমীক্ষা থেকে দেখা গেছে যে ছোট চাষি এবং ভূমিহীন কৃষক নতুন প্রযুক্তির সুফল থেকে বঞ্চিত হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে নতুন প্রযুক্তি সমানভাবে প্রচলিত না হওয়ায় দেশের মধ্যে আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। তার পরের পয়েন্ট কি আছে যে ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থার প্রসার। নতুন প্রযুক্তির ফলে ভারতে ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। কলকারখানায় উৎপাদনের ভঙ্গিতে কৃষিতে মূলধন নিয়োগ করে মজুর ভাড়া করে মুনাফা বৃদ্ধি করার নানা পদ্ধতি প্রযুক্ত হয়েছে। সমীক্ষা থেকে দেখা গেছে যে পাঞ্জাবে নতুন এক ভদ্রলোক কৃষক শ্রেণীর উদ্ভব ঘটেছে। তাদের অধিকাংশই ছিলেন সরকারি কর্মচারী, সেনাবাহিনীর সদস্য বা শহরের ধনী ব্যবসায়ী। এই শ্রেণী কৃষিকে শিল্প হিসেবে গ্রহণ করে কৃষিতে বিনিয়োগ করেছে। বেশি দাম দিয়ে ছোট ছোট কৃষকদের কাছ থেকে জমি কিনে নিয়ে এরা বড় বড় খামার গড়ে তুলেছে। আবার বড় চাষিও ছোট চাষিকে ইজারা দেওয়া জমি ফিরিয়ে নিয়ে নিজে চাষাবাদ করছে। ফলে ছোট চাষিরা ভূমিহীন কৃষক শ্রমিকে পরিণত হয়েছে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, নতুন প্রযুক্তি ও দারিদ্র্য। কৃষির নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে দারিদ্র্য বেড়েছে না কমেছে সেই সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ আছে।
কোনো কোনো অর্থনীতিবিদ মনে করেন যে নতুন প্রযুক্তি গ্রামাঞ্চলে আয় বৈষম্য বৃদ্ধি করে এবং দারিদ্র্যের প্রকোপ বাড়ায়। আবার কোনো কোনো অর্থনীতিবিদ মনে করেন যে নতুন প্রযুক্তি একদিকে শ্রমের চাহিদা বাড়ায়, অন্যদিকে খাদ্যশস্যের দাম কমায়। যেহেতু দরিদ্রদের প্রধান ভোগ্যদ্রব্য হলো খাদ্যশস্য, আর যেহেতু দরিদ্ররা শ্রম বিক্রি করে আয় করে, তাই নতুন প্রযুক্তি দারিদ্র্য কমায় এবং দরিদ্রের অনুকূল হয়। তার পরের পয়েন্ট বা লাস্ট পয়েন্ট কি আছে দেখো, আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি। কি বললাম? আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি। সবুজ বিপ্লবের ফলে রাজ্যগত ও অঞ্চলগত বৈষম্য বৃদ্ধি পেয়েছে। সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ প্রভৃতি গম উৎপাদক এলাকাগুলি অধিক উন্নত হয়, কারণ নতুন প্রযুক্তি প্রথমে গমের ক্ষেত্রে বেশি কার্যকরী হয়েছে। হনুমন্ত রাও মতে বা হনুমন্ত রাও মনে করেন যে অর্থনীতিবিদ হনুমন্ত রাও মনে করেন যে সবুজ বিপ্লবের প্রাথমিক পর্যায়ে আঞ্চলিক বৈষম্য যত প্রকট ছিল, পরবর্তীকালে তা কিছুটা প্রশমিত হয়েছে। সবশেষে আমরা কি বলতে পারি যে নতুন প্রযুক্তির এই ফলকে বা অনেকের মতে যে নতুন প্রযুক্তির এই ফলকে বিপ্লবাত্মক আখ্যা দিতে চাননি, কারণ তাদের মতে এই সবুজ বিপ্লব সর্বাত্মক বিপ্লব নয়, কারণ এর প্রভাব সব রাজ্যে সমানভাবে পড়েনি। আবার সকল কৃষি পণ্যের ক্ষেত্রেও এর প্রভাব সমান নয়, কাজেই একে বিপ্লব বলা যায় না। এবার আমি আলোচনা করব ভারতের ভূমি সংস্কার কর্মসূচি নিয়ে বা ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া। ভারতে ব্রিটিশ শাসনকাল থেকে কৃষিক্ষেত্রে যে জমিদারি প্রথা প্রচলিত ছিল, সেক্ষেত্রে প্রকৃত চাষিদের সঙ্গে সরকারের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। জমিদাররা ব্রিটিশ সরকারকে প্রতি বছর চুক্তিমাফিক একটি নির্দিষ্ট পরিমাণ খাজনা প্রদান করত। অন্যদিকে জমিদার শ্রেণীর মানুষরা প্রজা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। প্রজা কৃষকদের কাছ থেকে উচ্চ হারে খাজনা আদায় করাই ছিল জমিদারদের মূল লক্ষ্য। কৃষিক্ষেত্রে উৎপাদিকা শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তাদের বিশেষ কোনো আগ্রহ ছিল না। অনেক ক্ষেত্রেই প্রজা কৃষকদের প্রজাস্বত্বের কোনো নিরাপত্তা ছিল না, কারণ তাদেরকে যে কোনো সময় উৎখাত করা হতো। ফলে প্রজা কৃষকরাও জমির উৎপাদনশীলতা বৃদ্ধিতে আগ্রহী হতো না। ফলে সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা অত্যন্ত নিম্ন স্তরে ছিল। ভূমি ব্যবস্থা প্রাতিষ্ঠানিক পরিবর্তন করে জমিতে চাষিদের অধিকারের স্বীকৃতি দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধির অনুকূল পরিবেশ গঠন করা এবং অনুৎপাদনশীল মধ্যস্বত্বভোগীদের অনুৎপাদনশীল মধ্যস্বত্বভোগীদের অপসারণ করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে সাধারণভাবে ভূমি সংস্কার বলা হয়। বা এইভাবেও আমরা বলতে পারি, কৃষিক্ষেত্রে কৃষকদের সঙ্গে জমির মালিকদের এই ধরনের প্রতিষ্ঠানগত সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে বা সংস্কার সাধনের মাধ্যমে কৃষি উন্নয়নের যে প্রচেষ্টা চালানো হয় তাকে ভূমি সংস্কার বা প্রতিষ্ঠানগত সংস্কার কর্মসূচি বলা হয়। ভারতে এই ভূমি সংস্কার কর্মসূচির উদ্দেশ্য কি ছিল? ভারতের ভূমি সংস্কার কর্মসূচির প্রধান উদ্দেশ্যগুলি হলো কি? 1. কৃষিক্ষেত্রে উৎপাদিকা শক্তির বৃদ্ধি। 2. ভূমি বন্টনে বৈষম্য রোধ করা। এই উদ্দেশ্যগুলো এই উদ্দেশ্যগুলো রূপায়িত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলির বিষয়ে এবার আমরা জানি। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? 1 নম্বর, জমিদার প্রথার বিলোপ সাধন করা হয়েছে। 2 নম্বর, প্রজাস্বত্বের সংস্কার সাধন করা হয়েছে। 3 নম্বর, জোত জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছে। 4 নম্বর, জোত জমির খণ্ডীভবন রোধ করে বিক্ষিপ্ত জোতগুলির সংবন্ধন করা হয়েছে।
এবং সমবায় খামার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। এবার এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট কি আছে দেখো, জমিদারি প্রথার বিলোপ সাধন। কি বললাম? জমিদারি প্রথার বিলোপ সাধন। ব্রিটিশ আমলে জমিদারি প্রথা বা মধ্যস্বত্বভোগী শ্রেণীর জন্ম হয়। এরা নানাভাবে কৃষকদের শোষণ করত, জুলুম ও নির্যাতন করত। তাই প্রথম পরিকল্পনা কালে দেশের সমস্ত রাজ্যগুলিতে আইন প্রণয়ন করে এবং ক্ষতিপূরণ ব্যবস্থা প্রবর্তন করে জমিদারি প্রথার উচ্ছেদ করা হয়। এর ফলে জমির মালিক হয় রাষ্ট্র। সরকার প্রজা কৃষকদের জমির মালিক হিসেবে মেনে নিয়েছে এবং রায়ত নামে প্রজা কৃষক শ্রেণীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কিন্তু আইনের ত্রুটি বিচ্যুতির জন্য অনেক জমিদার কি করেছে, স্বনামে ও বেনামে জমি লুকিয়ে রেখে এখনো যোদ্ধার হিসেবে পরিচিতি লাভ করছে। সর্বোপরি ভারতের সকল রাজ্যে তাই এই আইন সুষ্ঠুভাবে কার্যকর হয়নি। দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম, প্রজাস্বত্বের সংস্কার সাধন। প্রজাস্বত্বের সংস্কার সাধনের জন্য সরকার পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন খাজনার হার নিয়ন্ত্রণ। স্বাধীনতা লাভের আগে প্রজা কৃষকদের বেশিরভাগ ক্ষেত্রেই মোট কৃষি উৎপাদনের প্রায় 50% জমির মালিককে খাজনা হিসেবে প্রদান করতে হতো। কিন্তু প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পরিকল্পনা কমিশন সুপারিশ করে যে এই খাজনার হার কোনো খামারের মোট বার্ষিক উৎপাদনের 20% কম এবং 25% বেশি ধার্য করতে পারবে না বা ধার্য করা যাবে না। প্রজা কৃষক বা ভাগ চাষীদের প্রজাস্বত্ব সংস্কারের জন্য ভূমি সংস্কার আইনে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়। এই আইন অনুযায়ী জমির মালিক কেবলমাত্র নিজে চাষাবাদ করলে প্রজা কৃষকের কাছ থেকে ইজারা প্রদত্ত জমি পুনরায় অধিগ্রহণ করতে পারবে। প্রজা কৃষক যদি স্বেচ্ছায় ওই ইজারাকৃত জমির ভূস্বামীকে ছেড়ে দেয় তবে সেকে আইন স্বীকৃত বলে গণ্য হবে। ভূস্বামী যদি ওই জমি বিক্রয় করে দিতে চায় তবে প্রথমে প্রজা কৃষককে জমিটি বিক্রির সুযোগ দিতে হবে। এইভাবে প্রজা কৃষকদের নিরাপত্তা রক্ষার জন্য ভূমি সংস্কার আইনে বিভিন্ন বিধান রয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যে সরকার পক্ষ থেকে প্রজাস্বত্ব সুরক্ষার জন্য প্রজা কৃষকদের উপযুক্ত সরকারি নথিপত্র সরবরাহ করা হয়েছে। যেমন 1978 সালে পশ্চিমবঙ্গ সরকার বর্গা চাষীদের প্রজাস্বত্ব সুরক্ষিত করার জন্য অপারেশন বর্গা নামক একটি প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্প অনুসারে সরকারি নথিপত্রে বর্গা কৃষকদের বা প্রজা কৃষকদের নাম নথিভুক্ত করা হয় এবং এই সম্পর্কিত সরকারি নথিপত্র কৃষক পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়। এইভাবে পশ্চিমবঙ্গে প্রায় 14 লক্ষ ভাগ চাষী পরিবারের নাম সরকারি নথিপত্রে নথিভুক্ত করা হয়। পূর্বে এই ধরনের নথিপত্রের অভাবে তারা তাদের প্রজাস্বত্বের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে পারত না। ফলে ভূস্বামীর পক্ষে তাদের যে কোনো অজুহাতে জমি থেকে উচ্ছেদ করা সম্ভব হতো। কিন্তু ভূমি সংস্কার আইন উপযুক্তভাবে কার্যকরী হলে এই প্রবণতা আমরা রোধ করতে পারবো বা এই প্রবণতা রোধ করা সম্ভব। তার পরের পয়েন্ট কি আছে দেখো, জোতের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও উদ্বৃত্ত জমির পুনর্বণ্টন। জোতের ঊর্ধ্বসীমা নামক আইন পাশ করে এক ব্যক্তি বা পরিবার কতটা পরিমাণ জমি রাখতে পারবে তা স্থির করা হয়েছে এবং উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন ব্যবস্থা করে ভূমি সংস্কার নীতিকে কার্যকর করার চেষ্টা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের সেচযুক্ত এলাকায় পরিবার জোতের সর্বোচ্চ সীমা বর্তমানে কত, 12.5 একর বা 12.5 একর। 1985 খ্রিস্টাব্দের হিসেব অনুসারে 893 লক্ষ একর ন্যস্ত কৃষি জমি প্রায় 17.4 লক্ষ ভূমিহীন ও গরিব কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছে। 1985 সালে
893 লক্ষ একর কৃষি জমি প্রায় 17.4 লক্ষ ভূমিহীন ও গরিব কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছে। ভারত সরকারের হিসেব অনুসারে 1951 থেকে 84 সালের মধ্যে প্রায় 57 লক্ষ একর উদ্বৃত্ত জমি সরকার অধিগ্রহণ করেছে এবং 44.6 লক্ষ একর জমি কৃষকদের মধ্যে পুনর্বন্টন করা হয়েছে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, সমবায় প্রথা প্রবর্তন। ভারতীয় কৃষিতে সমবায় খামারের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, ওষুধ, ঋণ প্রভৃতির ব্যবস্থা দ্বারা ভূমিহীন প্রান্তিক কৃষকদের অবস্থার উন্নতির চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবে এই নীতি কার্যকর হয়নি, কারণ কৃষকদের অজ্ঞতা ও শিক্ষার অভাব, সহযোগিতার অভাব, আন্তরিকতার অভাব, সবশেষে সরকারি উদাসীনতা প্রভৃতি এর জন্য বিশেষভাবে দায়ী। ভূমি সংস্কার ছাড়াও সরকার দরিদ্র কৃষকদের অবস্থার উন্নতির জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন গ্রামীণ মহাজনদের কবল থেকে রক্ষা করার উদ্দেশ্যে গ্রামাঞ্চলে গ্রামীণ ব্যাংক স্থাপন করেছে, সমবায় সমিতি স্থাপন করেছে, কৃষক শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন পাশ করেছে। এই ধরনের বিভিন্ন উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবার দেখা যাক ভারতের ভূমি সংস্কার নীতি মূল্যায়ন বা ত্রুটি সমূহ। স্বাধীন ভারতে ভূমি সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে নানাবিধ আইন প্রণয়ন করা হলেও ভূমি সংস্কার কর্মসূচি সফল হতে পারেনি। তার কারণগুলি কি কি? কেন ভূমি সংস্কার কর্মসূচি সেভাবে সফল হতে পারেনি? প্রথমত, ভারতে ভূমি সংস্কার সংক্রান্ত আইন প্রণয়ন করতে অনেক সময় লাগে। রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হওয়ার পর এটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয় রাষ্ট্রপতির সম্মতির জন্য। অনেক সময়ই এই সম্মতি পেতে দেরি হয়। অনেক দেরিতে আইন প্রণীত হয়। যে উদ্দেশ্যে আইন প্রণীত হচ্ছে সেই উদ্দেশ্য অনেকাংশে ব্যর্থ হয়। যেমন জোতের ঊর্ধ্বসীমা নির্ধারণকারী আইন প্রণয়ন হতে হতে বাড়তি জমি বেনামে হস্তান্তর করা হয়ে যায়। দ্বিতীয়ত, অনেক সময় আইনের মধ্যে ফাঁক থেকে যায় বা ইচ্ছে করেই রাখা হয়। এই ফাঁকগুলিকে সদ্ব্যবহার করে আইনকে ফাঁকি দেওয়া হয় অনেক ক্ষেত্রে। তৃতীয়ত, ভূমি সংস্কার সংক্রান্ত আইনগুলি বলবৎ করার ভার দেওয়া হয়েছে যে সমস্ত আমলাদের হাতে, তাদের অনেকেরই স্বার্থ আছে পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখার। সেই জন্য আইনগুলি কঠোরভাবে কার্যে রূপায়িত করা সম্ভব হয়নি। আমলাতন্ত্রের সহানুভূতিহীন এবং আগ্রহহীন মনোভাব ভূমি সংস্কার কর্মসূচির সার্থক রূপায়ণের পথে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। চতুর্থত, গ্রামাঞ্চলে ক্ষুদ্র চাষি ও ভূমিহীন কৃষকদের কোনো জোরালো সংগঠন নেই। তারা দরিদ্র, নিরক্ষর এবং সারা দেশে ছড়িয়ে আছে। ফলে তারা সরকারের উপর ভূমি সংক্রান্ত ব্যবস্থাগুলি রূপায়িত করার জন্য চাপ সৃষ্টি করতে পারে না। পঞ্চমত, আইন প্রণয়ন করলেও সেই আইনকে কার্যে রূপায়িত করার মতো সদিচ্ছা অনেক সময় শাসক দলের থাকে না। ষষ্ঠত, অনেক সময় দেখা যায় যে জমি সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে রক্ষিত হয় না। জমি সংক্রান্ত সঠিক তথ্য এবং দলিলপত্রের অভাবের জন্য ভূমি সংস্কার কর্মসূচি সঠিকভাবে রূপায়ণ করা সম্ভব হয় না বা হচ্ছে না। যেমন কোনো জমিতে কে প্রজা বা ভাগ চাষি তার রেকর্ড অনেক সময় লিখিতভাবে থাকে না। উপযুক্ত নথিপত্রের অভাবে অনেক সময় ছোট চাষি বা বর্গদারদের স্বার্থ রক্ষা করা হয় না। শেষ কারণ কি? যত আইনি প্রণয়ন করা হোক না কেন তা কার্যকর করা যাবে না। তার কারণ আইন রূপায়িত করার মতো উদ্বুদ্ধ এবং নিঃস্বার্থ কর্মীর অভাব রয়েছে। গ্রামাঞ্চলে জমিদার ও ধনী চাষির শক্তি এত বেশি যে সরকারি কর্মচারীরা তাদের বিরুদ্ধাচরণ করতে সাহস পায় না। আবার অনেক সময় সরকারি কর্মচারীরাও দুর্নীতির আশ্রয় নেয়। এর ফলে ভূমি সংস্কার কর্মসূচি সফল হতে পারে না। তাহলে সর্বশেষে আমরা কি বলতে পারি?
যে ভূমি সংস্কার কর্মসূচি ভারতে যথেষ্ট সফল হতে পারেনি। এবার আমরা পড়ব পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার কর্মসূচি বা ল্যান্ড রিফর্মস ইন ওয়েস্ট বেঙ্গল। উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ আমল থেকে পশ্চিমবঙ্গ একটি জটিল ভূমি ব্যবস্থা লাভ করে। এই ভূমি ব্যবস্থা ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্ত থেকে উদ্ভূত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার এবং প্রকৃত চাষির মধ্যে অনেক মধ্যস্বত্বভোগীর উদ্ভব হয়। এই ব্যবস্থাতেই বর্গাদারি বা ভাগচাষ প্রথার উৎপত্তি হয়। স্বাধীনতার পরও এই ব্যবস্থা চলতে থাকে। জমিদার বা জমির মালিক নিজে চাষ করে না, সে তার জমি অন্যকে চাষ করতে দেয় এবং বিনিময়ে ফসলের একটি অংশ পায়। ভাগ চাষিরা বা বর্গাদাররা জমি চাষ করে, কিন্তু তারা জমির মালিক নয়। তাদের চাষ করার অধিকারেরও স্থায়িত্ব বা নিশ্চয়তা নেই। এবছর যে ভাগ চাষি কোনো জমি চাষ যদি কোনো বছর ভাগ চাষি জমি চাষ করে, পরের বছর তার কাছে সেই জমিটি নাও থাকতে পারে। তার ফলে চাষি জমিটি উন্নয়নে কোনো ব্যবস্থা নেয় না। এর জন্য কি হয়? উৎপাদন কম হয়। ভূমি সংস্কার ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই স্বাধীনতা লাভের পরই পশ্চিমবঙ্গ সরকার ভূমি সংস্কারে সর্বাধিক গুরুত্ব দেয়। এই জন্য 1953 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ ভূসম্পত্তি অধিগ্রহণ আইন পাশ করানো হয় এবং 1955 খ্রিস্টাব্দে 15 এপ্রিল থেকে এই ভূমি সংস্কার আইন প্রয়োগ করে কলকাতা পৌরসভার অন্তর্ভুক্ত এলাকা, চা বাগান ও মৎস্য চাষ ভেরি বাদ দিয়ে পশ্চিমবঙ্গে সব ধরনের মধ্যস্বত্বভোগীদের বিলোপ সাধন করা হয়। 1956 খ্রিস্টাব্দে পুনরায় পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন এবং 1972 খ্রিস্টাব্দে ভাগ চাষি প্রথা আইন এবং জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত আইন পাশ করে। এরপর 1977 খ্রিস্টাব্দে বামফ্রন্ট সরকার 1977 খ্রিস্টাব্দে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে ভূমি সংস্কারে সর্বাধিক গুরুত্ব আরোপ করে। বিশেষ করে ভাগ চাষিদের স্বার্থ রক্ষার জন্য 1978 খ্রিস্টাব্দে ভূমি রাজস্ব আইন বা অপারেশন বর্গা আইন পাশ করিয়ে কার্যকর করা হয়। এরপর 1982 খ্রিস্টাব্দে জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত আইনের সংশোধন করা হয় এবং 1986 খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে তা কার্যকর করা হয়। এক কথায় সারা ভারতবর্ষে ভূমি সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ পরিচিতি পায়। এবার দেখা যাক যে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের কর্মসূচি পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার কর্মসূচির উদ্দেশ্য কি, মানে কি উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রথমত, গ্রামাঞ্চলে জমিদারদের প্রাধান্য খর্ব করা এবং জমির বন্টনে অসমতা দূর করা ভূমি সংস্কারের অন্যতম উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত, ভূমি সংস্কারের উদ্দেশ্য হল উৎপাদিকা শক্তি বৃদ্ধির পথে যে প্রাতিষ্ঠানিক বাধা আছে তা অপসারণ করা এবং জমির উৎপাদনশীলতা বৃদ্ধি করা। তৃতীয়ত, জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে গ্রামাঞ্চলে জনসাধারণের আয় ও ক্রয় ক্ষমতা বাড়বে এবং তার ফলে গ্রামাঞ্চলে শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটবে। গ্রামীণ অর্থনীতির অকৃষিক্ষেত্রের বিকাশ ঘটানো ছিল ভূমি সংস্কার ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। এবার দেখি ভূমি সংস্কারে বা পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার কর্মসূচির বৈশিষ্ট্যগুলো কি। প্রথম বৈশিষ্ট্য হল জমির ঊর্ধ্বসীমা আইন কার্যকর। জমির ঊর্ধ্বসীমা বহির্ভূত অতিরিক্ত জমি অধিগ্রহণ করার জন্য ঊর্ধ্বসীমা আইনকে প্রয়োগ করা হয়। প্রাথমিকভাবে দেরিতে হলেও জমিদারি প্রথার উচ্ছেদ ঘটিয়ে মধ্যস্বত্বভোগীদের দাপট দূর করার চেষ্টা করা হয় এবং সম্ভবপর হয়। 1955 খ্রিস্টাব্দের আইনে একজন ব্যক্তি বা 1955 খ্রিস্টাব্দের আইনে একজন ব্যক্তি বা রায়ত 25 একর পর্যন্ত জমি রাখতে পারবে বলে বলা হয়, কিন্তু 1972 খ্রিস্টাব্দে সংশোধিত আইনে একজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত রায়ত 2.50 স্ট্যান্ডার্ডস হেক্টর পর্যন্ত
এবং 2 থেকে 5 জন সদস্য বিশিষ্ট পরিবার সেচ এলাকায় 5 স্ট্যান্ডার্ডস হেক্টর বা 12.36 একর পর্যন্ত জমি রাখতে পারবেন। অসেচ এলাকায় ওই জমির সর্বোচ্চ সীমা হবে কত? 17.30 একর। পরিবারের সদস্য সংখ্যা 5 জনের বেশি হলে অতিরিক্ত 1.24 একর হিসেবে জমি রাখতে পারবে, কিন্তু সেচ এলাকায় কোনোভাবেই মোট জমির পরিমাণ 17.30 একরের বেশি হবে না এবং অসেচ এলাকায় জমির সর্বোচ্চ সীমা 24.22 একরের বেশি হবে না। এর পরের বৈশিষ্ট্য কি আছে দেখো, বর্গাকারদের নিরাপত্তা প্রদান ও নথিভুক্তিকরণ। বর্গাকার বা ভাগ চাষীদের স্বার্থ রক্ষার জন্য 1950 খ্রিস্টাব্দে আইন বাতিল করা হয়। 1972 খ্রিস্টাব্দে সংশোধিত আইনে বর্গাকারদের উত্তরাধিকারীরা বা বংশধরেরা অধিকার পাবে ঘোষণা করা হয়। কোনোভাবেই ভাগ চাষীদের জমি 1 হেক্টরের কম যেন না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ জমির মালিক ভাগ চাষীকে ভূমিহীন করে সব জমি নিজের আয়ত্তে আনতে পারবে না। অবশ্য আইনে স্পষ্টভাবে এটাও বলা হয় যে একজন ভাগ চাষী তার নিজ মালিকানায় নিজের জমি ও বর্গা জমি সব মিলিয়ে 14.83 একরের বেশি জমি রাখতে পারবে না। বর্গাদান আইনে আরও বলা হয় যে ভাগ চাষী যদি নিজেই লাঙল, গরু, সার, বীজ ইত্যাদির খরচ বহন করে তাহলে সে ফসলের 75% পাবে এবং জমির মালিক পাবে 25%। আবার যদি জমির মালিক অর্ধেক খরচ দেয় তাহলে সে ফসলের অর্ধেক অংশ পাবে। তার পরের পয়েন্ট কি আছে, অপারেশন বর্গা। 1978 খ্রিস্টাব্দে ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার বর্গাদার ও ভাগ চাষীদের নাম নথিভুক্তকরণের যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করে তা অপারেশন বর্গা নামে পরিচিত। কি বললাম, 1978 খ্রিস্টাব্দে ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার বর্গাদার ও ভাগ চাষীদের নাম নথিভুক্তকরণের জন্য যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করে তা অপারেশন বর্গা নামে পরিচিত। শহরে বসবাসকারী জমিদাররা বা অনুপস্থিত জমিদারি প্রথা বজায় রাখতে ভাগ চাষের মাধ্যমে জমি চাষাবাদ করার প্রচলন ছিল এবং ওই জোরদাররা ইচ্ছেমতো ভাগ চাষীদের জমি থেকে উচ্ছেদ করত। এর ফলে জমির উৎপাদনশীলতা ক্রমশ কমে যেত এবং ভাগ চাষীদের জীবন ধারণের কোনো নিশ্চয়তা থাকতো না বা নিশ্চয়তা ছিল না। কিন্তু 1972 খ্রিস্টাব্দে ভূমি সংস্কার আইনে ভাগ চাষীদের স্বার্থ রক্ষার বিষয়টি কাগজে কলমেই থেকে যায়। 1978 খ্রিস্টাব্দে বামফ্রন্ট সরকার স্থির করেন যে যাদের জমির পরিমাণ বেশি বা যারা অনুপস্থিত জমিদার তাদের জমি ভাগ চাষীদের মধ্যে বন্টন করে পাট্টার মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করা হবে। এই পদ্ধতিটিকে অপারেশন বর্গা বলা হয়। অপারেশন বর্গার মূল কথা কি, যে অপারেশন বর্গার মূল কথা হলো জমির উপর ভাগ চাষীদের মালিকানা সত্ত্ব নয়, দখলি সত্ত্ব প্রতিষ্ঠা করা। অর্থাৎ জমির মালিকই জমির মালিকানা সত্ত্ব ভোগ করবে, কিন্তু ভাগ চাষীকে স্থায়ীভাবে বা বংশানুক্রমিকভাবে জমি চাষের অধিকার দিতে হবে। এই অপারেশন বর্গার বিশেষ কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো কি কি, যে প্রথমত জমি থেকে ভাগ চাষী উচ্ছেদ বন্ধ হবে। দ্বিতীয়ত ভাগ চাষীদের যে পাট্টা দেওয়া হবে তার মাধ্যমে তারা ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ঋণ পাবে। তৃতীয়ত ভাগ চাষীরা মহাজনী ঋণের হাত থেকে মুক্তি পাবে। চতুর্থত চাষের জন্য মূলধনের অভাব ঘুচবে এবং জমির উৎপাদনশীলতা বাড়বে। কম দামে বা ভর্তুকিতে সার, বীজ, বিদ্যুতের যোগান পাবে। ভাগ চাষীদের জীবন জীবিকার নিরাপত্তা থাকবে। জমির উৎপাদনশীলতা বাড়লে জমির মালিকও দীর্ঘকালীন ভিত্তিতে লাভবান হবে। এছাড়া সর্বোপরি বলতে পারি যে গ্রামীণ কৃষি অর্থনীতির উন্নয়ন ঘটবে।
পরবর্তী বৈশিষ্ট্য কি আছে দেখো, যে উদ্বৃত্ত জমি ভূমিহীনদের মধ্যে বন্টন। উদ্বৃত্ত জমি অধিগ্রহণ করে ভূমিহীনদের মধ্যে বন্টন এবং রাজ্যে ভূমি সংস্কারের কি বললাম, উদ্বৃত্ত জমি অধিগ্রহণ করে ভূমিহীনদের মধ্যে বন্টন এ রাজ্যে ভূমি সংস্কারের একটি বিশেষ বৈশিষ্ট্য। 1993 খ্রিস্টাব্দের ডিসেম্বর পর্যন্ত 12,57,000 একর জমি উদ্বৃত্ত হিসেবে রাজ্য সরকার অধিগ্রহণ করেন এবং তার মধ্যে ওই সময় 9 লক্ষ একর জমি 18,12,000 চাষির মধ্যে বন্টন করা হয়। এর মধ্যে 10,05,000 চাষি তপশিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত। 2006 খ্রিস্টাব্দের 31 মার্চ পর্যন্ত যে তথ্য আছে তা থেকে দেখা যায় যে সিলিং বহির্ভূত যত ভূমি উদ্ধার করা হয়েছে তার পরিমাণ হচ্ছে 29,12,000 একর। ওই জমি 28,49,000 জনকে পাট্টা দেওয়া হয়েছে। সারা ভারতে যা জমি বন্টন হয়েছে তার 22% জমি পাট্টা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। এই জমি বন্টনের প্রায় 56% তপশিলি জাতি উপজাতি সম্প্রদায় উপকৃত হয়েছে। কি বললাম, এই জমি বন্টনে প্রায় 56% তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় উপকৃত হয়েছে। পরের পয়েন্ট কি আছে দেখো, অভিনব ভূমি রাজস্ব ব্যবস্থা। ভূমি রাজস্ব নির্ধারণের ব্যাপারে পশ্চিমবঙ্গে গতিশীলতার নীতি অনুসরণ করা হয়েছে, অর্থাৎ আয়কর ইত্যাদির মতো অধিগৃহীত জমির পরিমাণের উপর স্ল্যাব পদ্ধতিতে রাজস্ব ধার্য ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া 3 একর জমির মালিক প্রান্তিক ও ছোট চাষিদের জমির খাজনা সম্পূর্ণ মকুব করা হয়েছে। এর ফলে মোট 52 লক্ষ কৃষি জমির মালিকের মধ্যে প্রায় 46 লক্ষ মালিক খাজনার হাত থেকে অব্যাহতি পেয়েছে। তার পরের বৈশিষ্ট্য কি আছে দেখো, যে ভূমি সংস্কার আইনের সংশোধন। পশ্চিমবঙ্গে জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত আইনটি পুনরায় সংশোধন করা হয় 1982 খ্রিস্টাব্দে এবং 1986 খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে কার্যকর হয়। এই সংশোধিত আইনে পারিবারিক জমির ঊর্ধ্বসীমা সেচ এলাকার জন্য 12 একর এবং অসেচ এলাকার জন্য 17 একর নির্ধারণ করা হয়। তাছাড়া কৃষি ও অকৃষি জমিকে সিলিংয়ের ক্ষেত্রে একই তালিকায় আনা হয়। ঊর্ধ্বসীমা অনুসারে জমি অধিগ্রহণ করে ভূমিহীনদের মধ্যে বন্টনের অঙ্গীকার এই আইনে করা হয়। তার পরের বৈশিষ্ট্য হচ্ছে শহরাঞ্চলে উদ্বৃত্ত জমি উদ্ধার। কি বললাম, শহরাঞ্চলে উদ্বৃত্ত জমি উদ্ধার। পশ্চিমবঙ্গে শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরাঞ্চলেও উদ্বৃত্ত জমি উদ্ধার করে সরকার অধিগ্রহণ করে। 1984 খ্রিস্টাব্দের শেষে 13.02 লক্ষ বর্গমিটার জমি শহরাঞ্চলে উদ্বৃত্ত হিসেবে পাওয়া গেছে। তার পরের বৈশিষ্ট্য হচ্ছে বাস্তু জমি বন্টন। এ রাজ্যে 1975 খ্রিস্টাব্দের বাস্তু জমি গ্রহণ আইন প্রয়োগ করে গ্রামাঞ্চলে বহু মানুষের বসবাসের জন্য জমি বন্টনের নীতি বিশেষ সাফল্য পেয়েছে এবং 2006 খ্রিস্টাব্দে সরকারি প্রতিবেদন অনুসারে বাস্তু জমি ও গৃহ নির্মাণের জন্য প্রায় 5,54,000 পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তার পরের বৈশিষ্ট্য কি আছে, বর্গাকার ও প্রান্তিক কৃষকদের আর্থিক ঋণের ব্যবস্থা। রাজ্যে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র চাষি থেকে বর্গাদাররা যাতে কম সুদে ব্যাংক থেকে ঋণ পায় তা ভূমি সংস্কার কর্মসূচি ভূমি সংস্কার কর্মসূচিতে স্থান পেয়েছে। কৃষি সরঞ্জাম, বীজ সরবরাহ, ভর্তুকি ইত্যাদির মাধ্যমে গরিব চাষিদের আর্থিক ব্যবস্থা ফেরাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে এতক্ষণ আমরা পড়লাম কি, যে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার কর্মসূচির বৈশিষ্ট্য সম্বন্ধে পড়লাম। এর পরের ক্লাসে আমরা পড়ব যে পশ্চিমবঙ্গে এই ভূমি সংস্কার কর্মসূচি কতটা সফল হয়েছে। তাহলে আজকের ক্লাস এখানে এই পর্যন্ত।
এবং শেষ হলো